ভারতের সংসদে ঘটে গেল এবার তুলকালাম কাণ্ড। বিরোধী দলীয় সংসদ সদস্যদের তুমুল বিক্ষোভের মুখে নাজেহাল অবস্থান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়। দর্শক, বিধানসভায় শুভেন্দু অধিকারী পদত্যাগ করায় গণদুলায় খায় এই শুভেন্দু অধিকারী। এদিকে আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে বিরোধী দলের তুপের মুখে পড়েছে শুভেন্দু অধিকারী। বিধানসভায় আজকে দংশলীলা, শুভেন্দু অধিকারীও আহত হয়। বিধানসভায় দাঁড়িয়ে বিজেডিএস এর বেলাগাম দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সই করা ফাইল দেখিয়ে বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভাকে 300 কোটি টাকা পাইয়ে দিয়েছে। আমাকে কতবার বের করেছেন হাউস থেকে, কত মামলা করেছেন আমার নামে। বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা আছে? শুভেন্দু অধিকারীর সরকার এবার করতে শুরু করে দিয়েছে একাধিক পদক্ষেপ যা হতে চলেছে, তাতে একদিকে যেরকম এই রাজ্যের রাষ্ট্রবাদী মানুষদের মুখে হাসি ফুটবে, उल्टो दिखे गुंडा और बदमाशी करे। ये पूरा पॉलिटिकल बिजनेस के लिए लिया है, राजनीतिक फायदा तुलने के लिए। মহামহিম শুভেন্দু অধিকারী বিধানসভায় ভাষণ দিচ্ছেন, তখন তার গলার পারদ সপ্তমে। উত্তেজিত হয়ে আবেগমথিত হয়ে শুভেন্দু অধিকারী বললেন, অভয়ার বিচার হবে, অভয়ার বিচার দিতে বাঙালি আমাদের জিতিয়ে নিয়ে এসেছেন। রাজ্যে পালা বদলের পর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। মূলত সেই অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন নেতা থেকে শুরু করে মন্ত্রীরা। শুভেন্দু অধিকারী দুর্নীতি করছেন, এইটা বিধানসভার মধ্যেই অভিযোগ উঠেছে। আজকে বিধানসভার মধ্যেই শুভেন্দু অধিকারী ভয়াবহ একটি সিদ্ধান্ত নেন ক্ষমতা ছাড়ার, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর পশ্চিমবঙ্গের বিধানসভায় দংশলীলা হয়। শুভেন্দু অধিকারীর দলের উপর সবাই অ্যাকশন নেয়। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের রাজনীতি গত 1 মাস যাবৎ উত্তাল। শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় বসেছিলেন, এরপর থেকেই তিনি মুসলিমদের উপর অত্যাচার করেন, এই বলে সারা বিশ্ব ভারতের উপর চাপ দেয়। এখন দেখতে পারবেন শুভেন্দু অধিকারীর অবস্থা, এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় অসংখ্য চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সবকিছুই তুলে ধরবো আমাদের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। কেউ কেউ বলছে তারা নাকি পাণ্ডবরা কোনোদিন চুরি করেছে বলে আমার তো জানা নেই। পাণ্ডবেরা কোনোদিন প্রিজন ভ্যানে উঠেছে বলেও তো আমার জানা নেই। তো সিনিয়র একজন মেম্বার হাউসের, তিনি গঙ্গা ভাঙন নিয়ে কথা বলছিলেন। 82 সাল থেকে তিনি এই হাউসে আছেন। তৃণমূল সরকারের প্রথম দিন থেকে তিনি এই হাউসে আছেন। গঙ্গা ভাঙন নিয়ে আগের মুখ্যমন্ত্রীকে কেন এইভাবে বলেননি, ম্যা ভুখা হু। ছোটবেলায় একটু দুষ্টু ছিলাম, পাশের বাড়ি থেকে একটা কাঁঠাল চুরি করেছিলাম ছোটবেলায়। আজ অবধি বাড়ির লোকগুলো চোখের দিকে তাকাতে পারি না। আর দেখুন কতগুলো চোর এই হাউসে বসে তারা গণতন্ত্রের কথা বলছে, সভ্যতার কথা বলছে। লজ্জা, ধিক্কার। আরে বসুন বসুন, অনেক বলেছেন বসুন, অনেক বলেছেন বসুন। पिछली जो सरकार थी उनके जमाने में क्या हुआ था, प्लीज टू রাইজ। যারা খুব চিৎকার করতো হাতে সংবিধান নিয়ে, দিল্লিতে তাদের বন্ধুদের নিয়ে, যে আমরা সংবিধান রক্ষা করতে নেমেছি, তারা তো পশ্চিমবঙ্গ বিধানসভাতেই গ্রস ভায়োলেশন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন করে গেছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো স্পিকার মহোদয়কে এবং এই সরকারকে হাউসে নর্মালসি রেস্টোর করার জন্য। বিধানসভায় দাঁড়িয়ে বিজেডিএস এর বেলাগাম দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সই করা ফাইল দেখিয়ে বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভাকে 300 কোটি টাকা পাইয়ে দিয়েছে তৃণমূল সরকার। এরকমই বিস্ফোরক অভিযোগ আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর গলায়। আরো বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়শ্রী গঙ্গোপাধ্যায়। শ্রেয়শ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় সই করা ফাইল দেখিয়ে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে 300 কোটি টাকা পাইয়ে দিয়েছে সেই সময় তৃণমূল সরকার। বিস্ফোরক অভিযোগ। দেখো, কার্যত কিন্তু বিজেবিএস অর্থাৎ বেঙ্গল যে বিজনেস সামিট হতো, সেই সামিট ঘিরে একাধিক দুর্নীতি হয়েছে, এই অভিযোগে কিন্তু ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরব হয়েছেন। এর আগে তিনি একটি অনুষ্ঠানে তিনি যেখানে স্পষ্ট অভিযোগ করেছিলেন যে এক্ষেত্রে বিশেষ একটি এজেন্সিকে টাকা পাইয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে, সেই অভিযোগ করেছিলেন। এবং কালকে তিনি একটি বাণিজ্য সংস্থা, সেই সংস্থার নাম করে তিনি সেখানে অভিযোগ করছেন যে এদেরকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বলছেন
বলছেন যে তিনি সই করে এই বিপুল অঙ্কের যে টাকা সেই টাকা তিনি পাইয়ে দিয়েছেন এবং সেখানেই কিন্তু কার্যত তিনি দুর্নীতির প্রসঙ্গ টেনে আনছেন, যেখানে তিনি বলছেন যে একেবারে কি কারণে এই টাকা পাইয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত তিনি প্রশ্ন তুলছেন। শুধুমাত্র এই বিষয়টা নয়, আরো একাধিক ক্ষেত্রে যে দুর্নীতির ইস্যু সেই দুর্নীতির প্রসঙ্গ তিনি টানছেন তার বক্তব্যে, যেখানে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে বীরভূমের যে রাজস্ব সেই রাজস্বের কথা বলছেন, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে আগে কি পরিমাণ রাজস্ব আসতো এবং এখন কি পরিমাণ রাজস্ব আসছে পাথরের থেকে সেই বিষয়টা তিনি বলছেন। তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে যে আগে যে এত কম পরিমাণ যে রাজস্ব আসতো সেই রাজস্বর যে ফাঁকে যে টাকাটা, অর্থাৎ সেক্ষেত্রে যে রাজস্ব সরকারের পাওয়ার কথা ছিল সেই রাজস্ব আসতো না, বাকি যে টাকাটা উঠতো অর্থাৎ যে সরকারের খাতে দিয়ে বাকি যে বিপুল অঙ্কের টাকাটা সেই টাকাটা একেবারে ভাইপোর কাছে চলে যেত, এমনটাই কিন্তু কার্যত তিনি অভিযোগ করছেন যে ভাইপো হয়ে দুবাই চলে যেত সেই টাকা। ফলে নির্দিষ্টভাবে একাধিক ক্ষেত্রে একেবারে কাগজ হাতে নিয়ে গতকাল বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই কাগজ দেখিয়ে পরপর একাধিক ক্ষেত্রের কাগজ দেখিয়ে কার্যত তিনি অভিযোগ করছেন যে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের টাকা, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা সেক্ষেত্রে মহিলাদের কাছে না গিয়ে বহু ক্ষেত্রে দেখা গেছে এবং ব্লক ধরে ধরে তিনি বলছেন মুর্শিদাবাদের একাধিক ব্লকের উল্লেখ করছেন তিনি, সেখানে কোন কোন ব্লকে কতজন পুরুষ সেই টাকা পেয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা সেই বিষয়টা উল্লেখ করছেন। ফলে কার্যত দুর্নীতি ইস্যুতে গতকাল কিন্তু একেবারে একাধিক ক্ষেত্র নিয়ে, যার মধ্যে অবশ্যই বিজিবিএস এর ক্ষেত্রে বণিক সংস্থাকে সেক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়টি তো সব থেকে বড়, এছাড়া লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক যে সরকারি প্রকল্প সেই সরকারি প্রকল্প বিভিন্ন ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে কিভাবে একাধিক লোককে টাকা পাইয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টাই কিন্তু মুখ্যমন্ত্রী কার্যত কাগজ হাতে নিয়ে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তিনি তার উল্লেখ করছেন। একেবারে শ্রেয়সী, বর্তমান রাজ্য সরকারের দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি। আর ঠিক সেই কাজটাই কিন্তু শুভেন্দু অধিকারীর সরকার এবার করতে শুরু করে দিয়েছে। একাধিক পদক্ষেপ যা হতে চলেছে তাতে একদিকে যেরকম এই রাজ্যের রাষ্ট্রবাদী মানুষদের মুখে হাসি ফুটবে, উল্টো দিকে গুন্ডা বদমাইশি করে যারা এতদিন রাজ্যটাকে উৎপাত করে রেখে দিয়েছিল না তাদের শিরে সংক্রান্তি হতে চলেছে। পরপর কয়েকটা বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে এবং সেটা যদি সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হয় এই রাজ্যটার ছবিটাই কিন্তু আমূল বদলে যাবে। যে সোনার পশ্চিমবঙ্গের স্বপ্ন আমরা দেখছি সেই দিকে কিন্তু বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে। আপনারা জানেন যে এই সরকারের প্রথম অধিবেশন চলছে বিধানসভাতে, বাজেট অধিবেশন চলছে এবং একটা স্বপ্নের বাজেট কিন্তু উপহার দেওয়া হয়েছে, যেখানে বিরোধীদের বলতি কার্যত বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষও কিন্তু অত্যন্ত খুশি রয়েছে। কিন্তু এই বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলছে এবং আর এক দুদিন হয়েই সেই সেশনটা কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু সেই বাজেট অধিবেশনের শেষ দিন সোমবার সেখানে কিন্তু মারাত্মক বেশ কিছু বিল আসতে চলেছে, যার মধ্যে প্রথম হচ্ছে ইউসিসি বিল, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। যে ইউনিফর্ম সিভিল কোড কিন্তু ইতিমধ্যেই ভারতবর্ষের 3টে রাজ্য আসাম, উত্তরাখণ্ড এবং গোয়াতে ইমপ্লিমেন্ট হয়েছে এবং চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে সেটা ইমপ্লিমেন্ট হতে চলেছে। কেন ইমপ্লিমেন্ট হতে চলেছে বলা হচ্ছে বিল আসার আগেই? তার কারণ হচ্ছে এখানে অ্যামেন্ডমেন্ট লাগবে এবং অ্যামেন্ডমেন্ট হতে গেলে 2/3 মেজরিটি লাগবে, যেটা অক্লেশে বিজেপির পাশে আছে। সুতরাং যতই তর্ক বিতর্ক হোক, সেদিনকে আলাপ আলোচনা হোক, আলটিমেটলি কিন্তু এই বিলটা ইমপ্লিমেন্ট হয়ে যাবেই। এবার কয়েকটা প্রশ্ন উঠছে যে এই বিলটা আনতে এত তড়িঘড়ি কেন করা হচ্ছে? 2, এই বিল আনলে আলটিমেটলি লাভটা কি হবে? এবং 3, সবথেকে গুরুত্বপূর্ণ, কেন মুখ্যমন্ত্রী নিজে এই বিলটা নিয়ে এত সদর্থক পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, পরিষ্কারভাবে এই যে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি নিধি, এটাতে আলটিমেটলি যে লাভটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য যে ব্যক্তিগত আইনটা আছে না, সেই পরিসরটা সমান হয়ে যাবে। এতদিন ধরে একটা আপনি ধরুন কোথাও কোনো খুন হয়েছে বা কোথাও কোনো ডাকাতি হয়েছে, তো এই সব ক্ষেত্রে যে মামলা হতো সেটা হিন্দু হোক, মুসলিম হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, সকলের জন্য সমান আইন ছিল। কিন্তু যেগুলো ব্যক্তিগত স্তরের ব্যাপার, ব্যক্তিগত আইন রয়েছে, বিবাহ আইন রয়েছে, বিবাহ বিচ্ছেদ রয়েছে, উত্তরাধিকার রয়েছে, দত্তক গ্রহণ হচ্ছে, এটা মুসলিম ল বোর্ড মুসলিমদের জন্য আইন ঠিক করতো এবং বাকিদের জন্য ভারতীয় ন্যায় সংহিতা সেটা ঠিক করতো। এবার সেই জায়গাটায় ইউনিফর্মিটি আসতে চলেছে। কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে? ধরুন মুসলিম সমাজে যেটা আছে, যদিও 3 তালাক ভারতে নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও তো বহু জায়গায় যে স্ত্রীর উপর রাগ হলো তালাক 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 বলে দিল, আর সেখানে আর কোনো রকম কোনো ব্যাপার রইল না, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। এবং তারপর সেটা যদি রাগের মাথায় হয়ে থাকে, আবারও যদি সেই পুরুষকেই বিবাহ করতে হয়, তার মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেপ পেরিয়ে আসতে হয়, যেটা একটা মহিলার জন্য রীতিমতো মানহানিকর এবং মানে অশালীনতার চূড়ান্ত বলে অনেকে দাবি করে থাকেন।
আবার উল্টো দিকে মুসলিম পরিবারে মহিলাদের জন্য কিন্তু সেইভাবে কোনো রকম কোনো ব্যাপার নেই। পুত্র সন্তান না থাকলে যে সমান অধিকার, আজকে পুত্র এবং কন্যার মধ্যে কোনো ডিফারেন্স নেই, এই জায়গাটাও যে রয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু চলে যেতে চলেছে। যেটুকুনি শোনা যাচ্ছে যে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7টার সময় যেটা বিএ কমিটি, যারা বিধানসভার সমস্ত কিছু কার্যনির্বাহী ঠিক করেন, তারা একটা বিশেষ বৈঠক করেন এবং সেখানেই কিন্তু এই বিলটা ইমপ্লিমেন্ট করার কথা বা বিলটাকে আনার কথা ভাবনা চিন্তা করা হয় এবং এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। উল্টো দিকে সেদিনকে দুপুরেই কিন্তু বেশ কিছু বৈঠক হয়েছিল, সেখানে অন্যান্য বিল নিয়ে কথা হয়েছিল, কিন্তু ইউসিসি নিয়ে কোনো রকম কোনো কথা হয়নি। এবার মুখ্যমন্ত্রী বিকেলের দিকে সন্ধ্যের দিকে আসেন, জানেন তারাতলার ঘটনা নিয়ে সেখানে কিন্তু একটা বেশ টানাপোড়েনের জায়গা রয়েছে, মুখ্যমন্ত্রীকে সময় দিতে হচ্ছে নিজেকে, কিন্তু তিনি তার মাঝখানে যখন বিধানসভায় আসেন এবং নিজে এটা নিয়ে দায়িত্ব নেন, তারপরই সন্ধ্যে 7টার সময় সেটা কিন্তু বিশেষ একটা বৈঠক ডাকা হয় এবং সেখানে ঠিক করা হয় যে সোমবার ইউসিসি আসছে এবং এই ইউসিসি বিল নিয়ে আলোচনার জন্য 1 ঘন্টা সময় রাখা হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন, উল্টো দিকে বিরোধী দলনেতা যিনি রয়েছেন তিনিও কিন্তু বক্তব্য রাখবেন, অর্থাৎ বেশ জমজমাট এটা নিয়ে একটা ডিবেট হবে, কিন্তু আলটিমেটলি তারপর এই বিলটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। অর্থাৎ যেটা মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল যে একটাই দেশ থাকবে, সেই একটা দেশে একটাই নিশান, একটাই বিধান এবং একটাই সংবিধান থাকবে, সেটা ফাইনালি পশ্চিমবঙ্গেও কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে। আমরা তো এটাই দেখতে এসেছিলাম, উল্টে আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে সীমাহীন তুষ্টিকরণ ভোট রাজনীতির জন্য না, সেই দিন এবার কিন্তু শেষ আসতে চলেছে। ফলে মুসলিম মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল রকমের পদক্ষেপ এক্ষেত্রে কিন্তু হতে চলেছে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন এখানে কিন্তু সত্যি হবে। এর পাশাপাশি আরও দুটো, মানে মোট 5টা বিল ইমপ্লিমেন্ট হবে, কিন্তু তার মধ্যে আরও দুটো যে বিল রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন বিল? একটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, এই বিলটা নতুন বিল আসতে চলেছে, এবং ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972। ক্ষমতার অলিন্দে বসে যারা ভাবছেন খেলাটা আপনার হাতের মুঠোয়, তারা বোধহয় দাবার বোর্ডের দক্ষিণ কোণটা খেয়াল করেননি। হ্যাঁ, আজ দিল্লিতে বসে নয়, খেলা ঘুরছে দক্ষিণে, যেখানে নিজের সবচেয়ে কাছের বড় ভাইকে এক ধাক্কায় সরিয়ে এক অভিনেতার হাত ধরতেও বুক কাঁপেনি রাহুল গান্ধী। একে কি বলে নিডার রাজনীতি, নাকি পর্দার আড়ালে লেখা হচ্ছে 2029-এর সবচেয়ে বড় রাজনৈতিক ক্রাইম থ্রিলার? শাসকের একরোখা অহংকারকে ভাঙতে রাহুল গান্ধী এবার যে অপ্রচলিত অস্ত্রের সন্ধান পেয়েছেন দাবার বোর্ডে, রাহুলের সেই মরণপণ চালের এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি আজ আপনাদের বলবো। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের ভেতরের খবর। আজ আমরা কথা বলবো রাহুল গান্ধীর সেই বিগ গেম প্ল্যান নিয়ে, যার ভর কেন্দ্র আসলে ভারতের দক্ষিণে। খেলাটা শুরু করা যাক কর্ণাটক দিয়ে। মনে আছে কিছুদিন আগের সেই রাজ্যসভার ভোট? বিজেপি আর জেডিএস এর ঘর ভেঙে ক্রস ভোটিং করিয়ে দিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। পর্দার পেছনের সেই একটা চালেই স্পষ্ট হয়ে গিয়েছিল কংগ্রেস আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। রাহুল গান্ধী এখন টপাটপ সিদ্ধান্ত নিচ্ছেন, আর সেই সব সিদ্ধান্ত অত্যন্ত নির্ভীক, চরম সাহসী। একটা কথা আমাদের মানতেই হবে, এই দেশে যদি রাহুল গান্ধী সত্যি বড় কোনো পরিবর্তন আনতে চান, তবে তার মূল অক্ষ কিন্তু দক্ষিণ ভারত। রাহুল এই সত্যটা খুব ভালো করে বুঝে গেছেন, আর বুঝেছেন বলেই রাজনীতিতে যাকে নিজের সবচেয়ে কাছে বন্ধু বা বড় ভাই মনে করতেন, সেই এমকে স্ট্যালিনের হাত ছাড়তেও তিনি দ্বিধা করলেন না। তামিলনাড়ুর নবাগত দল সিনে তারকা বিজয়ের দল টিভিকে এর দিকে হাত বাড়াতে রাহুল কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেননি। মাত্র 5 জন বিধায়ক ছিল বিজয়ের, তবুও যেখানে এতদিন কংগ্রেসগুলো মন্ত্রীপদ ছাড়াই ডিএমকে লেজুর হয়ে পড়েছিল, সেখানে আরো কিছুদিন তো থাকাই যেত। স্ট্যালিন যতদিন আছেন ডিএমকে ক্ষতি করার ক্ষমতা কারও নেই, কিন্তু রাহুল তবু ঝুঁকি নিলেন কেন? কারণ রাহুল তামিলনাড়ুকে হাতছাড়া করতে চান না। কেরালা কংগ্রেসের হাতে, কর্ণাটক আর তেলেঙ্গানায় কংগ্রেস সরকার। তামিলনাড়ুতে এমন কোনো ফাঁক তিনি রাখতে চাননি যেখান দিয়ে বিজেপি কোনো ভয়ঙ্কর খেলা খেলে দেয়। বিজয়, এআইএডিএমকে আর বিজেপি, এই 3 শক্তি যেন কোনোভাবেই এক ছাতার তলায় আসতে না পারে, তাই রাহুলের এই আগাম চাল। রাজনীতির দাবার বোর্ডের ছোট একটা ফুটো তিনি সিমেন্ট দিয়ে বুঝিয়ে দিলেন। এবার আসুন অন্ধ্রপ্রদেশে। সেখানে এখন গদিতে চন্দ্রবাবু নাইডু। টিডিপি নেতারা মুখে যাই বলুন না কেন, প্রায় তিনি একটা খবর কিন্তু ভাসছে, চন্দ্রবাবু নাকি এনডিএ বা বিজেপির বর্তমান রাজনীতির স্টাইলের সঙ্গে ঠিক
খাপ খাওয়াতে পারছেন না। তিনি নাকি ভেতরে ভেতরে প্রবল অস্বস্তিতে। প্রায় শোনা যায় নাইডু অমুক নেতার সঙ্গে গোপনে দেখা করছেন, তমুকের সঙ্গে বৈঠক করছেন, পরক্ষণে আবার খবরের খণ্ডন করা হচ্ছে। কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে, দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। আগুন ছাড়া ধোঁয়া ওঠে না। আর এই অন্ধ্রপ্রদেশের সমীকরণ মাপার দায়িত্ব রাহুল গান্ধী কার উপর দিয়েছেন জানেন? তার সবচেয়ে নির্ভরযোগ্য দুই লেফটেন্যান্ট ডিকে শিবকুমার ও রেবন্ত রেড্ডি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এখন অন্ধ্রপ্রদেশের জমি চষছেন। তিনি একদিকে জগনমোহন রেড্ডির সঙ্গেও সম্পর্ক বজায় রাখছেন, অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর উপরও নজর রাখছেন। আর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে রাহুল কি দায়িত্ব দিয়েছেন জানেন? রেবন্তকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতে। কংগ্রেস এখন তার পুরনো বন্ধুদের আবার এক মঞ্চে ফেরাচ্ছে। খেয়াল করুন, রাহুল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন, শরদ পাওয়ারের পাশে এসে দাঁড়িয়েছেন। এবার নজর নর্থ ইস্টে, কারণ উত্তর। দর্শক আপনারা তো দেখলেন, এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।